আমরা না, কিছুদিন পর কক্সবাজার ঘুরতে যাই। ঈশান কপাল কোঁচকালো, সাথে অবাক হলো যুথি হঠাৎ কেন যেতে চাইছে না। কিছু হয়েছে? ঈশান উঠে দাঁড়ালো, এগিয়ে গেল যুথির দিকে। কপালে হাত রেখে দেখে নিজের জ্বর ঠান্ডা লেগেছে কিনা, কিন্তু অদ্ভুত এমন কিছুই হয়নি। তাহলে যাবে না কেন? ঈশান বেশ কিছুটা বিরক্ত নিয়েই বলল। কি হয়েছে তোমার? আর ইউ ওকে? যুথি বেশ স্বাভাবিকভাবেই বলল। আমার পিরিয়ড হয়েছে, পেটে অনেক ব্যথা করছে। এই শরীর নিয়ে আমি কোথাও যাব না। প্লিজ বাসায় চলুন। ঈশান যুথিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তার এই সময় পিরিয়ড মানে? যুথি আবারও বলল। চলুন না। ঈশান আর 1 মিনিটও দাঁড়ালো না, যুথিকে নিয়ে সোজা বেরিয়ে গেল শিকদার মহল থেকে। ঈশান গাড়ি ড্রাইভিং করছে, পাশে যুথি ঈশানের ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে। ঈশান, আপনাকে মিথ্যা কথা বলার জন্য আমি চাইলেও আপনাকে জানাতে পারছি না ইরার প্রেগনেন্সির খবরটা। আশা রাখছি ইরাই সবাইকে এই কথা জানাবে। ঈশান দ্রুত গাড়ি চালাচ্ছে। যে করেই হোক তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। গাড়ির মাঝে এসি, তারপরও ঈশান ঘামছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে ঠিক কতটা চিন্তিত যুথিকে নিয়ে। যুথি ঈশানের হাতের ওপর হাত রেখেই বলল। বাড়িতে তো আমার মেডিসিন আছে, বাসায় চলুন। ঈশান মানতে রাজি নয়। যুথিকে নিয়ে ডক্টর দেখিয়ে তারপর বাড়ি যাবে। এখন যুথি সেটাই ভয় পাচ্ছে, ডক্টরের কাছে যাওয়া যাবে না কোনোভাবে, বরং বাড়ি যেতে হবে। যুথি ঈশানকে উদ্দেশ্য করেই বলল। আমাকে অনেক ভালোবাসেন তাই না? যুথি হঠাৎ এমন প্রশ্নে ঈশান তাকালো যুথির দিকে। ঈশানের উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যুথি। ঈশান এক হাতে গাড়ি ড্রাইভিং করছে তো অন্য হাতে যুথির কপাল নিজের কাছে টেনে এনে শব্দ করে একটা চুমু খেয়ে তারপর বলল। শুধু ভালোবাসি বললে কম হয়ে যাবে। জানেন, কি জানাবো? জানো আমাকে? আম্মু কল করেছিল। কেন? আমাকে যেতে বলেছেন। সবাই চাইছে আমি যেন আপনাকে নিয়ে আমাদের বাসায় যাই। ওকে। ঈশানের অল্প উত্তর, সে যেতে চায় না একদম, কিন্তু যেতে তো তাকে হবেই বউয়ের মন রাখতে। সবকিছু ছেড়ে সে আমার কাছে এসেছে, একে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ পাক আমার উপর নারাজ হবেন। এতগুলো পাসপোর্ট কার? আদিল বারবার শুকনো ঢোক গিলছে, কি বলবে এখন এত দ্রুত? যদি ইরা ধরে ফেলে মিথ্যাটা। আদিল শক্ত হাতে মাথা চুলকালো, বারবার ঠোক গিলছে, থতমত খেয়ে যাচ্ছে। আদিল দ্রুত ইরার হাত থেকে পাসপোর্ট নিজের কাছে নিয়ে নিল। পাসপোর্ট খুলেই তো নাম দেখে ফেলবে, তখন আরেক ঝামেলা। আদিল পাসপোর্ট হাতে নিয়েই বলল। আসলে মানে এত মানে মানে কেন করছেন? পাসপোর্ট চারটা কার? নিশ্চয়ই আপনার নয়, তাই না? আমার সঠিক উত্তরটাই চাই। মিথ্যে বলে এখানেই কেটে রেখে দেব। বউয়ের ছোটখাটো হুমকির মুখে পড়ে আছেন স্বয়ং এমপি আদিল শিকদার। এইটা কি মানা যায়? আদিল শুকনো ঢোক গেল, এরপর জবাব দিয়ে ঠোঁট ভিজিয়েই বলল। আসলে এই পাসপোর্টগুলো আমার কিছু ছাত্রলীগের, যাদেরকে রাজনৈতিক কিছু কাজে দেশের বাইরে পাঠানো হবে। হুম, ওকে। বাট আপনি কাঁপছেন কেন? আর ইউ ওকে? আদিলের মনে হলো হয়তো ইরা কথাটা বিশ্বাস করেছে, করতে বাধ্য। এমন অবুঝের মতন কথা বললে যে কেউ বিশ্বাস করবে। আদিল ইরার কাছে আর একটু বিশ্বাসযোগ্য হওয়ার জন্য আগ বাড়িয়েই বলল। তুমি আজকাল আমাকে একদম বিশ্বাস করো না, আর ভালোবাসার কথাটা না হয় নাই বলি। ইরা কি তবে শুধু শুধু সন্দেহ করছে নিজের স্বামীকে, কোনো কারণ ছাড়াই? যেহেতু আদিল একজন এমপি, তার কাছে একটা পাসপোর্ট থাকাটাও দোষের নয়। এত কিছুর পরেও ইরার মনে আদিলকে ঘিরে সন্দেহটা রয়ে যায়। সে মিথ্যা হেসে আদিলকে মানানোর জন্যই বলল। ভালোবাসা প্রকাশ করতে নেই, তাহলে সস্তা হয়ে যায়। আর যদি বলেন বিশ্বাস এবং সন্দেহের কথা, তাহলে আমি বলবো যেখানে ভালোবাসা থাকে সেখানে সন্দেহ থাকাটা মন্দ নয়। ইরা ইনিয়ে বিনিয়ে যে আদিলকে ভালোবাসে সেটাই বোঝালো, তবে সোজাভাবে প্রকাশ করলো না। স্বামীকে ভালোবাসা অপরাধ নয়, এবং প্রকাশ করাতেও। এই নারীর মাঝে কোনো কেন এত জেদ, রাগ, অভিমান? আষ্টে পৃষ্ঠে ভালোবাসলে কি হয়? কম পড়ে যায়? কিপটা মহিলা। আদিল কপাল কুঁচকেই বলল। আই লাভ ইউ আমার জহন্নামী বউ। ইরার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কি বাজে নামে ডাকছে, ডাকে! জান বাবু সোনা বলেই তো ডাকা যায়, তাকে কিনা সোজা
পরকালের জাহান্নামে পাঠিয়ে দিল। ইরাও কম কিসে পাল্টা উত্তর দিয়েই বলল, লাভ ইউ টু বেহাই ইডিয়ট স্টুপিড অসভ্য বাজে বেয়াদব স্বামী। আদিল কপাল কুচকালো না, শুধু রাগে ফুলে উঠল, দাঁতে দাঁত পিষে রিরি করেই বলে উঠল, এই মহিলা, আমি তোমাকে শুধু জাহান্নামী বলেছিলাম, আর তুমি তুমি তো আমাকে এতগুলো বকা দিলা। আদিল ছুটে আসে ইরাকে ধরতে, মুহূর্তে ধরেও ফেলে ইরাকে, হাতের বাহু চেপে নিজের কাছে টেনে হাত দ্বারা চুলগুলোকে সরিয়ে শক্ত দাঁতের কামড় বসায় ঘাড়ে। মুহূর্তেই ইরা আউচ বলে ব্যথায় চেঁচিয়ে উঠল। ইরা খামচে ধরলো আদিলের ঘাড় মুখ, মনে হচ্ছে ছোটখাটো একটা মারামারি লেগে গেছে রুমে। আদিল মুহূর্তে ছেড়ে দিল ইরাকে, সাথে ইরাও হাত দিয়ে কামড় বসানো জায়গায় হাত ফুলালো শুরু করলো। বেশ অনেকখানি ব্যথা পেয়েছে, চোখ মুখ লাল করে ফেলেছে, ছলছল নয়নে তাকিয়ে আছে আদিলের দিকে। এখন ইরার পালা আদিলকে অ্যাটাক করার, কিন্তু ইরা সেইটা করলো না, বরং আদিলের দিকে আর একবার তাকিয়ে ঝরঝর করে কেঁদে দিল। ইরাকে এমন ন্যাকা করে কাঁদতে দেখে আদিলের বেশ হাসি পেল, কিন্তু এই অসময়ে একদম হাসা যাবে না। তাই আদিল এগিয়ে গেল ইরার দিকে, যেখানে কামড় বসিয়েছিল সেইখানে আলতো চুমু এঁকে দিয়েই বলল, তুমিও ছেলে একটা দিতে পারো, আমি কিছু মনে করব না। আদিলের বলাও শেষ, ইরার কামড় বসানো শেষ ঠিক বুক বরাবর। মুহূর্তেই আদিল ইরার মতন শব্দ করে উঠল। ইরাও বেশ সময় নিয়ে নিল না, অল্প কামড় বসিয়ে দিয়ে সরিয়ে নিল। তারপর আদিল থেকে কিছুটা দূরে সরে শব্দ করে হেসে উঠল। সেম বাট ডিফারেন্ট। আদিল বুকে হাত চেপে রেখেছে, ব্যথা করছে। ইরা আর দাঁড়ালো না, দ্রুত রুম পরিবর্তন করলো। আর এদিকে আদিল অফিসে যাওয়ার জন্য প্রপারভাবে রেডি হয়ে নিল। ইরা কিচেনে গিয়ে মাইমুনা শিকদারের পাশে দাঁড়ালো। মাইমুনা শিকদার কিছু একটা করছিলেন রান্নাঘরে। ইরাকে দেখে দ্রুত অন্য কাজে মনোযোগ দিলেন। ইরা লক্ষ্য করলেও তা জিজ্ঞাসা করে না, বরং ঘুরিয়ে প্রশ্ন করলো, ছোট আম্মু, আপনি কি এখনো প্রিয়াস ভাইয়াকে মিস করেন? মাইমুনা শিকদার সবজি কাটছিলেন। ইরার কথায় হঠাৎ করে হাত থেকে ছুরিটা নিচে পড়ে যায়। থমথমে মুখ নিয়ে ইরার দিকে তাকান মাইমুনা শিকদার, কিছু একটা লুকাতে চাইছেন, কিন্তু কি সেইটা ইরা বুঝতে পারছে না। মাইমুনা শিকদার কিছু একটা ভাবছিলেন, কিন্তু কি ইরা শব্দ করে আবারও ডাকলো। মাইমুনা শিকদার কিছুটা তটস্থ হয়েই বললেন, এর প্রশ্ন করছো কেন হঠাৎ? কিছু হয়েছে? মাইমুনা শিকদার নিজের অজানা ভাবনাগুলোকে প্রকাশ করলেন না, বরং কোনো কিছু জানেন না সেই রকম মুখ নিয়ে ইরাকে উত্তর করলেন। ইরাও শান্ত মেয়ের মতন শুনে নিল সব কথা, তারপর বেরিয়ে গেল কিচেন থেকে। বেরোতেই আদিলের সাথেই দেখা। আদিল এগিয়ে আসলো ইরার দিকে, আশেপাশে কেউ আছে কিনা ভালোভাবেই দেখে নিল। এরপর শক্ত হাতে ইরাকে নিজের কাছেই টেনে নিল। ইরার কপালে শব্দ করে চুমু খেয়ে বলল, বড্ড ভালোবাসি বউ। ইরা মুচকি হেসে তাকালো আদিলের দিকে। আদিল একবার হাত ঘড়িতে সময়টা দেখে নিল, এরপর ইরাকে বাই বলে নিজের কাজে চলে গেল। আদিল গাড়ি ড্রাইভিং করছে। কিছু দূর যাওয়ার পর কল করলো প্রিয়াসের নাম্বারে। এদিকে প্রিয়াস, লোমান, রনি সবাই ইচ্ছা মতন লাল পানি সেবন করে পড়ে আছে গুপ্ত ঘরে। এখন হাতে গোনা 10-12টা ছেলে আছে, আর সেই রিয়া নামের মেয়েটা, যার উপরে ছেলেরা এখনো নিজেদের চাহিদা পূরণ করছে। মেয়েটা এখন ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারে না, কথাটাও বলে না, হয়তো শুধু চিৎকার চেঁচামেচি করে, হয়তো আর কিছু সময় পর সেটাও করবে না, কারণ মেয়েটিকে আজকে মেরে ফেলে দেওয়া হবে। প্রিয়াস নেশায় ডুবে আছে, নেশালো কণ্ঠ সুর সাথে ভীষণ ঘুমিয়ে আছে। অপর পাশ থেকে আদিলের রাগান্বিত ধারালো কণ্ঠস্বর ভেসে আসছে, টাকা জমা হয়েছে, রাতে তোদের পাসপোর্ট দিয়ে দেবো। প্রিপারেশন নিতে সারার তুই কখন আসবি? 7টার পর। ওকে। প্রিয়াস সবাইকে উদ্দেশ্য করেই বলল, কাল না হয় যখন দেশ ছাড়তে হবে, আজ না হয় একটু মাস্তি করা যাক। এই মেয়ে, বৃষ্টি মেয়েটি ভয়ে ভরকে আছে এখনো। তাছাড়া তাকে বাসা থেকে চলে যেতে বলেছে। চলে যাবে, তার জন্য ব্যাগপত্র গুছিয়ে রাখছে। এর মাঝে ইরা এসেছে। বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল, জি ম্যাডাম। ইরা এগিয়ে আসলো বৃষ্টির দিকে, দু হাতে ধরে বেশ স্বাভাবিকভাবেই বলল, মিথ্যা বলবা না। যদি বলো আমি তোমায় সোজা পুলিশের কাছে দিয়ে আসবো।
আর তুমি এই কথাকে থ্রেট ভাববা না একদম, সত্যি বলছি আমি। বৃষ্টি ইরার দিকে ভয়ে ভয়ে তাকালো। আদিল সে তো স্পষ্টবাদী, সরাসরি বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল। সেটাই তো ভালো ছিল। আর এদিকে ওনার ওয়াইফ শান্ত মস্তিষ্কের খেলোয়াড়, কথার দ্বারাই সবকিছু বুঝিয়ে দিতে সক্ষম। বৃষ্টি কাঁপা কাঁপা গলা নিয়েই বলল, আচ্ছা ম্যাডাম। প্রিয়াস রনির দিকে 2 বান্ডেল টাকা এগিয়ে দিয়েই বলল, তোর বউকে দিবি, আর আজকে রাতের খাবারটা ওকে দিয়ে বানিয়ে এই গুপ্তঘরে নিয়ে আসবি। রনি কিছুটা বিরক্ত হলো, তার বউকে কেন আনতে হবে এই ঘরে। রনি ঘোর আপত্তি জানিয়ে বলল, তোর টাকা তোর কাছেই রাখ, আমার বউ এখানে কখনোই আসবে না। প্রিয়াসের ছলাকলা আরো বেশি বিকৃত। রনি থেকে 10 গুণ এগিয়ে থাকে তার পরিকল্পনা। মাথার মধ্যে যতটুকু বুদ্ধি আছে সবই শয়তানি বুদ্ধি। প্রিয়াস রনিকে বোঝানোর জন্য বলল, মানে তুই কি আমাদেরকে বিশ্বাস করিস না? রনি শব্দ করে হেসে উঠল, দাঁতে দাঁত পিষেই বলল, তোদের বিশ্বাস করার থেকে ইবলিশকে বিশ্বাস করা উত্তম। তোরা কি একটা আস্ত হারামজাদা। প্রিয়াস শয়তানি হাসি হাসলো আর বলল, যা, বাদ দে এসব। তোর বউকে বলবি তার হাতের স্পেশাল বিরিয়ানিটা করে আনতে। আর হ্যাঁ, 7টার আগে আসতে বলবি। আজকে আমাদের সাথে আদিলও মাস্তি করবে। অসম্ভব আদিল, তোদের মতো লাফাঙ্গা নয়, এইসব ছোটখাটো মাস্তানি সে করে না। ওরে বোঝানোর দায়িত্ব আমার, তুই বাসায় যা। প্রিয়াস রনিকে উঠিয়ে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। কালকে তারা যেহেতু বাংলাদেশ ছাড়বে, সেহেতু একটু মাস্তি করাই যাক। লোমান এতক্ষণ আরামে সিগারেট টানলেও তার মাথায় হাজারটা শয়তানি চিন্তা ভাবনারা ঘুরপাক খাচ্ছে। লোমান প্রিয়াসকে উদ্দেশ্য করেই বলল, প্রিয়াস ঠোঁটে ঠোঁট কামড়ে খিলখিল করে অট্টহাসিতে মেতে উঠেই বলল, ওর বউ ভেরি হট, আমি দেখেছি। আজকে রাতটা না হয় আমরা ওর সামনে ওর বউকে। লোমান হুঁশ করে প্রিয়াসকে উদ্দেশ্য করেই বলল। প্রিয়াস বিরক্তি না সূচক মাথা নেড়েই বলল, স্টার্ট আপ, আমি যা চাইছি তাই হবে। রাতের জন্য প্রস্তুতি নাও, মাস্তি হবে মাস্তি। হ্যালো। বৃষ্টি ভয়ে তটস্থ হয়ে আছে। এর মাঝে আবার কলটাও বেজে উঠছে বারবার। বৃষ্টি শুকনো ঢোকিলে ভয়ে ভয়ে কলটা রিসিভ করলো। এই অসময়ে কল দিছো কেন? অপর পাশ থেকে রনি চোয়াল শক্ত করেই বলল, বাড়ি আয়। আমি এখন বাড়িটারি যাবো না, এইখানে সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? খা নির্স আও কারসেন দিছস আমারে, সোজা বাঁশ দিয়ে দিতাছে। এই বেডি, স্বামী হয় তোর, মুখে লাগাম দিয়ে কথা ক। তোর মতন স্বামীর মায়ের বাপ, ফোন দিছস কেন? শুবার লাগা? চুপ কর মাগি, আমি আসলে তোর খবর আছে। তোর এইসব ফাও সব আর কথা মার্কা কথা এখন আর আমি ভয় পাই না। ফোন রাখ। রনি ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিল। এখন রাগ দেখানোর সময় নয়। 2 লাখ টাকার ব্যাপার, মাত্র বিরিয়ানি রান্না করবে। এখন ঝামেলা করার সময় নাই। ওরে বুঝিয়ে বাড়িতে আনতে হইব। রনি রাগ কমিয়ে ভালোবাসা বাড়িয়েই বলল, তোরে মেলা মিস করতাছি, বাড়িতে আয়। হঠাৎ স্বামীর গলার স্বর খাদে নেমে গেছে দেখে বৃষ্টিও কথা বাড়ল না, বরং সম্মতি প্রকাশ করেই বলল, আইতাছি। বৃষ্টির সাথে সাথে ব্যাগপত্র গুছিয়ে নিল। টেবিলের উপর রাখা ছোট্ট একটা বোতলের শিশি হাতে তুলে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এদিকে মাইমুনা শিকদার বেশ কৌতূহল নিয়ে ইরাকে রুমে যেতে দেখলেন। তারপর তিনি ছুটে গেলেন বৃষ্টির দিকে। বৃষ্টিও রুম থেকে বের হয়ে গেছে। মাইমুনা শিকদার বৃষ্টিকে উদ্দেশ্য করেই বললেন, বৌমা কিছু জিজ্ঞেস করেছিল তোমাকে? বৃষ্টি আর কারো সন্দেহের কারণ হতে চাইল না, তাই খুব স্বাভাবিকভাবেই বলল, ছোট ম্যাডাম তো আমাকে কিছু জিগায় নাই, বরং আমাকে কিছু টাকা দিলেন বাড়ি যাওয়ার লাইগা। মিথ্যে বলছিস না তো? না ম্যাডাম, একদম হাসা কইতাছি। আচ্ছা যা তুই। বৃষ্টি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। আশরাফ শিকদার বসে বসে কফি খাচ্ছেন এবং ফোনে কথা বলছেন। কিছুটা শোনা যাচ্ছে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে। ইরা সোজা উপরে নিজের রুমে চলে গিয়েছে। তারপর কিছু টাকা নিয়ে আবারও বের হলো রুম থেকে। আশরাফ শিকদার ইরাকে তথাগতি বের হতে দেখে জিজ্ঞাসা করলেন, আম্মু, কোথায় যাচ্ছ? ইরা আশরাফ শিকদারকে খেয়াল করেনি।
পেছনে ডাকেন শব্দ করে, কানে ভেসে আসতেই পেছনে তাকাই। এরপর খুব স্বাভাবিকভাবেই উত্তর করলো, আমি একটু নিচে যাচ্ছি রিফাত ভাইকে খাবারটা দেওয়ার জন্য। ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই। ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গিয়েছে। তোমাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ইরার ইচ্ছে করলো না বড়দের মুখের উপর বেয়াদবের মতন উত্তর দিতে। তাও ইরা নিজেকে কিছুটা শান্ত রেখেই বলল, আব্বু আপনি চিন্তা করবেন না, রিফাত ভাই আর যাই করুক অ্যাটাক করবে না। আমি আসবো তোমার সাথে। ইরা মনে মনে কিছু একটা ভেবে এরপর বলল, না আব্বু, আপনাকে যেতে হবে না, আমি যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। ইরা আর কথা বাড়ালো না। কিচেন থেকে খাবার নিয়ে হাঁটা শুরু করলো কবরস্থানে যাওয়ার জন্য। ইরা মাথায় কাপড় টেনে এগিয়ে গেল বাইরের দিকে। বাইরে আসতেই দেখলো মতি মিয়া গাছে পানি দিচ্ছে। ইরা এগিয়ে গেল মতি মিয়ার দিকে। এরপর হাতের টাকাটা মতি মিয়ার হাতে বাড়িয়ে দিয়েই বলল, সালফিউরিক অ্যাসিড বেলেট আর একটা ছুরি নিয়ে আসুন তাড়াতাড়ি। মতি মিয়া ভয়ে ভয়ে তাকালো বারবার ইরার দিকে। তিনি বেশ ভয় পেয়ে যাচ্ছেন। একজন নারী হয়ে এই খোলা দিয়ে কি করবে? মতি মিয়াকে এক নজরে তাকিয়ে থাকতে দেখে ইরা মৃদু হেসেই বলল, ভয় পাওয়ার কিছু নেই, আপনি যান নিয়ে আসুন। ইরা মতি মিয়াকে রেখে চলে এসে সামনের দিকে, যেখানে কলি এবং রিমঝিমের কবর দেওয়া হয়েছিল। রিফাত কলির কবরের ওপর শুয়ে আছে। ইরাকে খাবার হাতে দেখে ছুটতে ছুটতে চলে আসে খাবার নিতে। দেখে মনে হচ্ছে অনেকটাই ক্ষুধার্ত। রিফাত ইরার হাত থেকে খাবার কেড়ে নিয়ে আবারও ছুটে যায় কবরের পাশে। কলির কবরের পাশ ঘেঁষে বসে পড়ল মাটিতে। এরপর খাবার খেতে বসে পড়ল। বেশ মনোযোগ এবং তৃপ্তি সহকারে খাবার খেতেই শুরু করলো। এরা বেশ দূরে দাঁড়িয়ে দেখলো বিষয়টা। কিছু সময় নীরবে চোখের পানি ঝরালো। এক হাতে ডগা দিয়ে চোখ মুছে এগিয়ে গেল রিমঝিমের কবরের দিকে। মেয়েদের কবর ঘেঁষে বা কবরের কাছাকাছি থাকা উচিত নয়, তাই এরা বেশ অনেকটাই সরে দূরে দাঁড়ালো। আশেপাশে আদিবকে দেখা যাচ্ছে না। এইখানে আসলে সবার আগে রিফাতের দিকে নজর যায়, এরপর আদিব। এরা কিছুটা সময় নিয়ে কবরটিকে ভালোভাবেই দেখে নিল। মনের অজান্তেই কিছু কথা বারবার বেরিয়ে আসছে। খুব ইচ্ছে করছে চেঁচিয়ে বলতে, কিন্তু তা আর সম্ভব নয়। কোলের মৃত্যুটা স্বাভাবিক হলেও রিমঝিমের মৃত্যুটা অস্বাভাবিক। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট ও হাহাকার নিয়ে মেয়েটা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে ভাবলেই শরীরের প্রতিটি শিরা উপশিরা তাণ্ডব নৃত্য চলতে থাকে। ভাবনারাও এসে বলে, কেন ভাবছিস এইসব? এরা চোখ বন্ধ করতেই ভেসে আসে রিমঝিমের কোমল উজ্জ্বল মুখখানা। কি মায়াবী সেই চাহনি, হাসি ঠোঁটের এক কোণে লেগেই থাকতো। আর সেই মেয়েটাকেও কিনা নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা তোমাকে নির্মমভাবে হত্যা করেছে আমি তাদেরকে ছাড়বো না, 3 গুণ কষ্ট দিয়ে মারবো তাদের আমি। তাদের মৃত্যু এতটাই যন্ত্রণা হবে যে মরার আগেই চাইবে বারবার মরে যেতে। তাদের এমন মৃত্যু দেব যে মৃত্যুও ভয় পাবে। যারা তোমাকে এবং আমার নিষ্পাপ বোনকে নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের কাউকেই ছাড়বো না। তাদের অবস্থা করুণ থেকেও করুণ করব আমি। আমি তোমায় ওয়াদা করে গেলাম। ইরা চোখ বন্ধ করতে ভেসে আসে রিমঝিমের কোমল মুখখানা। কি মায়াবী সেই চাহনি, হাসি ঠোঁটের এক কোণে লেগেই থাকতো। আর সেই মেয়েটাকেও কিনা নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরা শুকনো ঠকিল এবং ওয়াদা করলো। এরা এক হাতে চোখের পানি মুছে দৌড়ে চলে গেল রুমের দিকে। অন্যদিকে রিফাত অপলকভাবে তাকিয়ে দেখলো ইরার যাওয়ার পানি। রিফাত মুচকে এসে প্লেটটাকে কবরের পাশে রেখে আবারও কোলের কবর জড়িয়ে শুয়ে পড়ল আর বলল, তোমার ঘুম কি শেষ হয় না? আমি যাব তোমার কাছে, আমাকে নিয়ে যাও। আশরাফ শিকদার কিছুটা রাগী গলায় আদিবকে উদ্দেশ্য করেই বলেন, কালকে তোমাকে বলেছিলাম আসার সময় আমার ঘুমের ওষুধ নিয়ে আসো নাই কেন? আদিব শুধু বিরক্ত না, ভীষণ রেগে গেল। সকালের বিষয় নিয়ে এখনো মাথা ঠিক নেই তার মধ্যে আবার আশরাফ শিকদার কি বলছে আবোল তাবোল। আদিব রাগ চেপে শান্ত গলায় বলল। আশরাফ শিকদার চেতে গেলেন। তোমার কি মনে হয় আমি কানা, চোখে দেখি না? আশরাফ শিকদার মেজাজ ছাজিয়ে উঠলেন। তুমি গাধা পেয়েছো আমাকে, যা বলবা তাই মানতে হবে। আমি তোমার মতন মন ভোলা নয়। হয়তো আদিবের মাথা সত্যিই ঠিক নেই, হয়তো সব তারই ভুল। সে ভুল করে হয়তো ওষুধ বাসায় নেয়নি আর ড্যাডকেও দেয়নি।
সবকিছুই কাল্পনিক ছিল, মাথা ঠিক না থাকার কারণে এইসব হয়েছে। আদিব কিছু সময় চুপ থেকে এরপর বলল, আদিব বাকি কথা শেষ করার আগেই ফোনটা কেটে দিল। মাথার চুলগুলোকে শক্ত করে টেনে ধরলো, দাঁতে দাঁত পিষে নিজের রাগকে কন্ট্রোল করলো। হয়তো কেউ এই সময় মাথার চুল টানাটানি করতে দেখলে পাগল ভেবেই বসবে। তখন হসপিটাল এবং ডক্টরের বদনাম, সেই সাথে ক্যারিয়ারটাও নষ্ট। আশরাফ শিকদারের কথোপকথন ইরা মনোযোগ সহকারেই শুনল, সেই সাথে মুচকি এক হাসি টেনে চলে গেল নিজের রুমে। ইরা রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আরেকবার নজর ঘোরালো কবরস্থানে। রিফাতকে দেখলো বেশ ভালো করে আর ভাবলো, সব পুরুষ বেইমান হয় না, কিছু পুরুষ সত্যিকারের ভালোবাসে। রূপবতী হয়ে কি হলো, সেই তো ভাগ্যবতীর কাছে হেরে গেলাম। আমাদের একটা সংসার হলো, তবে তা সাজানো হলো না। বুকের বাম পাশটা কেমন যেন ছটফট করছে, মনে হচ্ছে এই বুঝি সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনাকে অনেক কিছু বলতে গিয়েও আজ আমি থেমে যাচ্ছি বারবার। কেন এলেন আমার জীবনে অভিশাপ হয়ে? কেন ক্ষমা করতে পারলাম না আমি আপনাকে? পাপী হয়ে এলেন কেন আমার জীবনে? আপনার মতো পাপীর সাথে চলতে গিয়ে আমিও তো বড্ড পাপী হয়ে গিয়েছি আজ। ইরা বলতে বলতে ধপাস করে ফ্লোরে বসে পড়লো। আর সহ্য হচ্ছে না। আপনাকে একবার জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বড্ড ভালোবাসতাম আমি আপনাকে। ইরা ফোনটা হাতে তুলে নিল, সেভ করা শিকদার সাহেব নম্বরে কল করলো। একবার রিং হওয়ার সাথে সাথে আদিল কল রিসিভ করলো। ইরা কখনো আদিলকে কল করে না, আজ করছে, তাহলে হয়তো কারণ আছে। আদিল মিটিং এ ছিল। ইরার ফোন আসার সাথে সাথে এক্সকিউজ মি বলে বেরিয়ে আসে। অপর পাশ থেকে আদিল ইরাকে ডাকতেই ইরা বেশ স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলো, কখন বাসায় আসবেন? ইরা হঠাৎ কল করে বাসায় আসার কথা কেন বলছে? যাই হোক, আদিল ভালোভাবে সময়টা দেখে নিল। প্রায় বিকেল 5টার কাছাকাছি। রাত 7টা বাজলে যেতে হবে ব্ল্যাক রোজ বাড়িতে সবার পাসপোর্ট দিতে। আস্তে আস্তে 10টা তো বাজবেই। আদিলকে কিছু একটা ভাবতে দেখে ইরা বলল, কিছু বলছেন না যে? কেন মিস করছো? না। আসবো 10টার দিকে। ইরার সময়টা জানার সাথে সাথে কলটা কেটে দিল। এরপর কল করলো জুথির নাম্বারে। জুথি বিকেলের এই সময়ে বাড়ির সবার জন্য হালকা নাস্তা রেডি করছিল। ফোন বাজতেই ছুটে আসে। ফোন হাতে নিতেই দেখে ইরা কল করেছে। এই অসময়ে জুথি বেশ স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলো, ঠিক আছিস তুই? আমি ঠিক আছি। একটা কথা রাখবি প্লিজ? হুম, অবশ্যই। বল কি হয়েছে? আমি যদি আর না ফিরি তাহলে আমার বাবা মাকে দেখে রাখবি, প্রমিস কর। কি হয়েছে তোর? কিছু হয়নি, ঠিক আছি আমি, তুই বল। হুম, দেখে রাখবো। কিন্তু তুই কোথায় যাবি? আমি আছি, এখন রাখি। এরা ফোন রাখার জন্য কল কাটতে যাবে, তখন আবারও বলল, প্লিজ আমার বাবা মাকে দেখে রাখিস। ওকে, কিন্তু তুই? তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড জীবনে থাকা ভাগ্যের ব্যাপার। আমি সব সময়ই লাকি। লাভ ইউ সো মাচ। সারা জীবন তোকে মনে রাখবো আমি। আল্লাহ হাফিজ। ইরা দ্রুত ফোন কেটে দিল। আর কিছু সেকেন্ড কথা বলে নিজের চোখের পানিকে হয়তো ধরে রাখতে পারবে না। 7-8টার দিকে বৃষ্টি স্পেশাল ভাবে বিরিয়ানি রান্না করে হাজির হয়েছে গুপ্ত ঘরে। গায়ে জড়ানো ফেলফেলে পাতলা কালো রঙের শাড়ি এতটাই পাতলা যে তা ছেদ করে কোমরবদ্ধ গোপনীয় জায়গা স্পষ্ট বোঝা যাচ্ছে, যাকে বলে ব্যাটাদের দৃষ্টি আকর্ষণ করা। এই শাড়িটা প্রিয়াস অনলাইন থেকে অর্ডার করে রনিকে দিয়েছিল, সেই সাথে তার বউকে পরে আসতে বলেছে। প্রথমে রনি বুঝতে পারেনি শাড়িটা এত পাতলা, তাহলে হয়তো বউকে পরতে দিত না। দেখার পরও যখন বারণ করে তখন বৃষ্টি শাড়ি পাল্টাতে নাকচ। সেই কারণে আসার সময় রনি কষি একটা থাপ্পড় মেরেছিল, যা ঠোঁটের একপাশে কেটে গেছে। বৃষ্টি লিপস্টিক দিয়ে তা পরিপূর্ণ করে নিয়ে এসেছে। হালকা হাওয়ায় চুলগুলো কেমন হেলে দুলে নড়ছে। কোমরের একবার এই পাশে দোল খাচ্ছে তো আরেক পাশে। বৃষ্টি গুপ্ত ঘরে দাঁড়ানোর সাথে সাথে প্রিয়াস উঠে আসে বৃষ্টির কাছাকাছি। প্রিয়াস এক হাতে বৃষ্টির কোমর আঁকড়ে ধরলে মুহূর্তেই বৃষ্টি বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। রনি দেখার সাথে সাথে ধাক্কা মেরে সরিয়ে দেয় প্রিয়াসকে। রনির ধাক্কায় প্রিয়াস ধপাস করে মাটিতে পড়ে যায়। সাথে সাথে লুমান গিয়ে তুলে ওঠায় প্রিয়াসকে। লুমান তোলার সাথে সাথে দাঁত খিচে কয়েকটা বকা দিয়ে নিল প্রিয়াসকে। এই শালা সবসময় শুরুটাই নষ্ট করে দেয়।
মনটাই চাই এইটারে জানে মাইরা দেই। প্রিয়া শক্ত হাতে নিজেকে সামলানোর চেষ্টা করলো। তার মনে হচ্ছে তার সামনে মধু, অথচ সে আহরণ করতে পারছে না। প্রিয়াস আর বিষয়টাকে জটিল করলো না, বরং দাঁত চেপে হাসলো বেহায়ার মতন, আর ভাবলো, তখন বুঝবি যখন তোর বউকে তোর সামনে উলঙ্গ করেছু। খানকির ছেলে, তোর জান আমি রাতে কবচ করমু, আর তোর বউকে নিয়ে আমি ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিমু। বৃষ্টি নিজের স্বামীকে কোনো রকম সামলে খাবারগুলো টেবিলের উপর রাখলো, আর খেয়াল করলো আশেপাশে বেশ অনেকগুলা নামি দামি মদের বোতল। বৃষ্টি সবকিছু এড়িয়ে গেল। বিরিয়ানির সুবাসে পুরো রুম জুড়ে মমা করছে। প্রিয়াস ফোন বের করে কল করলো আদিলকে। আজ সবাই মিলে এই রুমে মাস্তি করবে, মাস্তি। সেই সাথে স্পেশাল বোনাস হিসেবে থাকবে বন্ধুর বউ। প্রিয়াস কল করতেই আদিল কল রিসিভ করলো। প্রিয়াস জিজ্ঞাসা করলো, কোথায় এখন? আসে, রাস্তায় অনেক ট্রাফিক, আধ ঘন্টা লাগবে। আর ওকে, সোজা গুপ্ত ঘরে আসবে। ওইখানে কেন? পার্টি আছে। প্রিয়াস কলটা কেটে দিল। আদিল দাঁত খিচে শব্দ করে একটা বকা দিল প্রিয়াসকে। আজকেই লাস্ট, এরপর থেকে এদের মুখও দেখতে হবে না। সবকিছু বাদ দিয়ে সুন্দর একটা সংসার সাজাবো, যেখানে আমার বাচ্চা, আমার পরিবার সবাই থাকবে। এই সব থেকে বেরোতে চাই আমি, তার একমাত্র সলিউশন তুমি, ইরা। আশরাফ শিকদার, অহনা শিকদার, মাইমুনা শিকদার, আদি শিকদার এরা সবাই একসাথে রাতের খাবার খাচ্ছেন। আশরাফ শিকদার খাবার টেবিলে আদিলকে দেখতে পেলেন না, তাই ইরাকে জিজ্ঞাসা করলেন, আদিল এখনো বাসায় ফিরেনি? না আব্বু, আজকে ফিরতে লেট হবে। আশরাফ শিকদার আর কথা বাড়ালেন না, বরং খাওয়ার দিকে মনোযোগ দিলেন। সেই সাথে সবাই খাওয়া শেষ করে ইরা বিশেষ করে অহনা শিকদারকে উদ্দেশ্য করেই বলল, আম্মু, আমি কখনো কি আপনাদের সাথে খারাপ আচরণ বা অসম্মান করেছি? হঠাৎ ইরার এমন প্রশ্নে সবাই তাকালো ইরার দিকে। এইসব কেন বলছে? হঠাৎ কিছু হয়েছে? অহনা শিকদার উঠে দাঁড়ালেন, ইরার মাথায় মমতার হাত রেখেই বললেন, না মা, এমনটা কখনো হয়নি। কিছু হয়েছে তোমার? না, একটা রিকোয়েস্ট করবো আম্মু। করো। আমাকে একবার জড়িয়ে ধরবেন প্লিজ। এমন করে বলছো কেন? অহনা শিকদার ইরাকে জড়িয়ে ধরেই বললেন, আমরা আছি তোমার পাশে সব সময়। কোনো বিষয়ে চিন্তা করবে না। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। হুম। ইরা কান্না মাখা মুখ নিয়ে ছুটে চলে গেল রুমের দিকে। অহনা শিকদার আশরাফ শিকদারকে রাতের সমস্ত মেডিসিন খাইয়ে তারপর রুমে চলে গেলেন। রাত যত গভীর হচ্ছে ততই বুকের ভেতর রাখা তীব্র যন্ত্রণা বেরিয়ে আসতে চাইছে। দম বন্ধ হয়ে আসে। শান্তির ছিটে ফোটাও নেই। মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে কিছু প্রতিশোধ। সব যন্ত্রণার অবসান ঘটিয়ে বেছে নিব শান্তির জায়গা। না থাকবে ভালোবাসা, আর না থাকবে হাহাকার। গাড়ি এক পাশে রেখে আদিল বিরক্তি নিয়ে চলে গেল গুপ্ত ঘরে। ভীষণ বিরক্ত লাগছিল এই অন্ধকার ঘরে আসতে। তার এখন শুধু কাজ পাসপোর্টগুলো ওদের হাতে দিয়ে ভালোই ভালোই বেরিয়ে যাও। আদিল গুপ্ত ঘরে প্রবেশ করতেই দেখে সবাই বসে বসে কথা বলছে। পাশেই এক সুন্দরী রমণী বসে, যাকে সকালবেলা শিকদার মহল থেকে আদিল বের করে দিয়েছিল। মেয়েটিকে দেখে আদিল বেশ বিরক্ত হলো। এইখানে মেয়ে কেন? আজকে তো মেয়ে থাকার কথা নয়। আদিল দাঁত ঘেঁষে প্রশ্ন করলো, এই মহিলা এইখানে কেন? যা, বের হো এক্ষুনি। আদিলের হঠাৎ রাগের কারণটা প্রিয়াস বুঝলো। ইরাকে বিয়ের পর থেকে সে মেয়ের সঙ্গ বাদ দিয়েছে, শুধু লাভের অংশটা নেই। এই গুপ্ত ঘরেও আসে না। প্রিয়াস আদিলকে ডেকেই বলল, প্যারা নিস না, আমরা তো কাল চলে যাচ্ছি। আজ না হয় একটু মাস্তি করে যাই। তুই চাইলে জয়েন করতে পারিস। থাপ্পড় মেরে তোর গল করে ফেলবো, ইডিয়েট। এই বলে, এই বেরো। রনি বিরক্ত হলো তার সামনে কেন তার বউকে শুধু শুধু অপমান করা হচ্ছে। সে তো চায়নি তার বউকে এখানে আনতে, তাহলে ডেকে এনে অপমান করার কি আছে? রনি চোখ গরম করে তাকালো প্রিয়াসের দিকে, আর এদিকে প্রিয়াস রনিকে ইশারা করে বলল চুপ করতে। সাথে সাথে রনিও চুপ হয়ে গেল। আর এদিকে বৃষ্টি চলে গেল পাশের রুমে। বৃষ্টি আদিলকে বেশ কয়েকবার বাঁকা নজরে দেখেছিল। এমন সুদর্শন পুরুষকে একবার নয়, হাজারবার দেখলেও মন ভরার নয়। আদিল পাসপোর্ট সবাইকে বুঝিয়ে দিয়ে উঠে যেতে চাইল। প্রিয়াস বাধা দিয়েই বলল, ভাই শোনো।
কি ব্যাপার তোর? ভাই ডাকছিস কেন? আবার কোন ধান্দা জেগে উঠেছে? প্রিয়াস ঠোঁট কামড়ে হাসলো, কারণ প্রিয়া সব সময় আদিলকে তুই বলেই ডাকে। হঠাৎ ভাই ডাকার কারণ তো অবশ্যই আছে। প্রিয়াস ঠোঁট কামড়ে হেসেই বলল, এই জন্যই তোকে এত ভালো লাগে, মনের কথা বুঝে যাস। যে শীঘ্রই বল, কি বলবি? আমাদের সাথে খেয়ে যা, আর নতুন আরেকটা ডিল আছে। এর থেকেও বেশি টাকা দিবে, তুই হ্যাঁ বললেই আমি হ্যাঁ বলে দিব। আদিল বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল, দাঁতে দাঁত পিষেই বলল। মাথা ঠিক আছে নাকি গেছে? প্রিয়াস আর কথা বাড়ালো না, বরং বুঝতে পারলো আদিলের রাগ হচ্ছে। তাই ভাবলো খাওয়া শেষ করে লাল পানি সেবন করতে করতে না হয় বলবেন, তখন মুড ভালো থাকবে। তাই প্রিয়াস দ্রুত খাবার সামনে নিয়ে আসলো। তারপর সবাই একসাথে নিজেদের মতন খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে 5 মিনিটের মাথায় একসাথে বসার স্থানে শুয়ে ঘুমিয়ে পড়লো। প্রায় ঘন্টাখানেক পর বৃষ্টি সবাইকে সুন্দর মতন বেঁধে রেখেছে চেয়ারে, সাথে শক্ত করে। হাত পা মুখ সবগুলোই বন্ধ, বরং তারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রায় রাত 11টার দিকে ইরা খালি চেয়ারে চুপ করে বসে বসে পা দোলাচ্ছে। পাশেই বৃষ্টি দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে চাইলেও এখন এই অন্ধকার ঘর থেকে বেরোতে পারবে না ইরার অনুমতি ছাড়া। বৃষ্টিকে এমন ভাবে কাঁপাকাঁপি করতে দেখে ইরা বৃষ্টিকে ডেকে নিজের সামনে দাঁড় করালো। এরপর ব্যাগ থেকে বেশ কিছু টাকার বান্ডিল হাতে ধরিয়ে দিল এবং চলে যেতে বলল অনেক দূরে, পুলিশের দৈর্ঘ্য সীমানা পেরিয়ে। ইরার কথা শুনে বৃষ্টি ঝরঝর করে কেঁদে উঠল, কারণ ইরা তাকে বলেছিল সাহায্য করার জন্য। যদি সে রাজি না হয় তাহলে আর কোনো রকম ক্ষতি করবে না। ইরা সত্যি নিজের কথা রাখছে। বৃষ্টি কান্নারত অবস্থায় ইরাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে ইরা ক্ষিপ্ত মেজাজ দেখিয়ে বলে, 1 মিনিটের ভেতর চলে যাও এখান থেকে, নয়তো তোমার এমন অবস্থা করব করুণ থেকে করুণতম হবে। বৃষ্টি আর এগোলো না, কারণ ইরার মাথা ঠিক নেই, কখন কি করে বসে তাও ঠিক নেই। তাছাড়া প্রাণ বাঁচানো ফরজ। তাই বৃষ্টি টাকাগুলোকে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার ফিরে আসে ইরার কাছে নয়, বরং ঘুমন্ত স্বামীর কাছে। বৃষ্টি একদলা থুতু ছুঁড়ে মারে রনির মুখে, আর শব্দ করে বৃষ্টি একটা গালি ছুঁড়ে দেয়। সেই সাথে স্বামীকে কাপুরুষ বলতে ভোলে না। টাকার লোভে নিজের বউকে কিনা এইরকম বাজে জায়গায় নিয়ে এসেছে। বৃষ্টি আর দাঁড়ালো না, যত দ্রুত জায়গা পরিবর্তন করলো। ইরা একবার সবার দিকে নজর ফেলালো। হয়তো ঘুমন্ত অবস্থায় আছে তাই কেউ বুঝতে পারছে না। জেগে গেলে তাদের অনেক কিছু সম্মুখীন হতে হবে। মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যেতে হবে। এই মহৎ কাজটা না হয় আমি করলাম। ইরা বাঁকা হাসলো, পাগলের মতন প্রায় অনেকক্ষণ। তার হাসি থামানোর জন্য কেউ নেই। ইরা একবার চোখ ঘোরালো আদিলের দিকে। কি নিষ্পাপ তার মুখ! আপনার সৌন্দর্যের প্রতি মুহূর্তে আমাকে টানে শিকদার সাহেব। ইরা কিছু সময় নিয়ে চুপ করে বসে থাকে। এখন তার ভাবনার মাঝে অনেক কিছু এসে করা নাড়ছে বারবার। তার মধ্যে সকালের ঘটনা। রনি যখন বৃষ্টিকে কল করেছিল ঠিক তখন তার সামনে ইরা দাঁড়িয়েছিল। বৃষ্টি কোনোভাবে রনিকে বলতে বা বোঝাতে পারছিল না তার সামনে ইরা দাঁড়িয়ে আছে। কি করে বলবে বৃষ্টি? ইরা তখনই তো হয়তো সাথে সাথে পুলিশকে ইনফর্ম করত, নয়তো জিন্দা কবর দিয়ে রাখতো। নিজের প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা ছলাকলা করতে বাধ্য হলো বৃষ্টি, তাও কিনা নিজের স্বামীর সাথে। সকালে আশরাফ শিকদার ঘুমের ওষুধের জন্য যখন আদিপের ওপর রেগেছিলেন, ওষুধটা আদিপ এনেছিল ঠিকই, কিন্তু ওষুধটা আশরাফ শিকদার দেখার আগেই ইরা সরিয়ে ফেলে। তারপর ওষুধটা বৃষ্টির হাতে দিয়ে বলেছিল বিরিয়ানিতে ওষুধটা মিশাতে। বৃষ্টি প্রথমে মানতে নাকচ হলেও পরে ইরা বেশ চাপ সৃষ্টি করে বাধ্য করেছিল বৃষ্টিকে ওষুধ মেশাতে। বৃষ্টি যদি কোনো রকম চালাকি করে, তাই ইরা ছোট্ট একটা ক্যামেরা লাগিয়ে দেয় বৃষ্টির শরীরে। যদি বেশি চালাকি করে তাহলে